এই বাড়িওয়ালা নিজেদের কি মনে করে তা কে জানে। ব্যাচেলার কি মানুষ না, নাকি এলিয়েন যে এদের বাড়ি ভাড়া দেওয়া যাবে না? ব্যাচেলারদের বাড়ি ভাড়া দিলে কি ওদের বাড়ি জাহান্নাম বানিয়ে ফেলবে, নাকি ব্যাচেলার ছেলেরা বাড়ি ভাড়া দিতে এসে ওদের মেয়েদের সাথে প্রেম করতে? এতই যখন ভয়, তাহলে বাড়ি ভাড়া দিতে চায় কি জন্য? আর ব্যাচেলারদের কাছে যদি বাড়ি ভাড়া না দেয় তাহলে আমরা কোথায় যাব? বাড়ি ভাড়া দিতে আসলেই আগে শুনবে ব্যাচেলার কিনা। মনে হয় একটা বউ থাকা আবশ্যক, অসহ্য। বউ যেন একটা বিরাট সার্টিফিকেট, তা না হলে নয়। কি নিজেই খাইতে পারি না ঠিক মতো, তার উপরে যদি একটা বউ নামক প্যারা ঘাড়ে আসে তাহলে তো একেবারেই শেষ, জীবনটা তেজপাতা বানিয়ে ফেলবে। এমন যদি হতো যে বউ থাকলে বাড়ি ভাড়া 50% নিত, কিন্তু তা নিবে না, একটা পয়সাও কম নিবে না। এত কষ্টের যে বাড়ি ভাড়া পাইছি, এজন্য আলহামদুলিল্লাহ বাড়িটা ভাড়া পাইছি। ব্যাচেলার বলে যে ভাড়া তার থেকেও বেশি, কিন্তু কি আর করার, উপায় ছিল না, বাড়ি তো পাওয়া যায় না, তাই বেশি হলেও একটা হাত ছাড়া করলাম না। আজকের মধ্যে একটা বাসা খুব দরকার ছিল, নয়তো কি যে হতো আল্লাহ জানে। বাড়িটা ভাড়া নিতে পেরে এভারেস্ট জয় করার মতন আনন্দ হচ্ছে। সেই দুপুর থেকে রুমটা গোছাচ্ছি, মাত্র শেষ হলো, কিন্তু বিকাল হয়ে গেল গোছাতে গোছাতে। ওই বাসা থেকে জিনিসপত্র আনা, তারপর এই রুমে এনে গোছানো, উফ কি জ্বালারে একটা কাজ, ভাল লাগে না এত বাসা পাল্টাতে চাইছিলাম না, কিন্তু না পাল্টালে উপায় ছিল না, যার কারণে পাল্টাতে হলো। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাবো, অনেক ক্লান্ত লাগছে। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। যখন ঘুম ভাঙলো দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা বানালাম। আপাতত চা খেয়েই থাকতে হবে, কারণ রান্না বান্না করা হয়নি এখনও। রাত্রে খাবারটা রেস্টুরেন্ট থেকেই খেয়ে আসতে হবে, তারপর কাল থেকে নিজে রান্না বান্না করে নেব। চা বানানো শেষ, চাটা হাতে নিয়ে রুম থেকে বের হলাম। আমার রুমটা ছাদের উপর হওয়ায় অনেক ভালো হয়েছে। আগে যে বাসাতে থাকতাম সেখানে ছাদে এক প্রকার উঠতে দিত না, শুধু জামা কাপড়গুলো শুকানোর জন্য একটু যেতে দিত, কিন্তু বাড়িওয়ালা কাছ থেকে চাবি এনে তারপর ছাদে যেতে হতো। এখানে অবশ্য সেই ঝামেলাটা নেই। ভাবতে ভাবতে চায়ে চুমুক দিলাম। বাহ, চাটা তো দারুণ হয়েছে। তারপর ছাদটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। ছাদটা অনেক বড় আর অনেক সুন্দর। এক পাশে বেশ বড় একটা ফুল বাগান, অনেক রকম ফুল ফুটছে, তাতে দেখতে বেশ সুন্দর লাগছে। সেই ফুলের স্বরূপ চারিদিকে ছড়িয়ে পড়েছে, অনেক রকমের ফুল, কিন্তু গোলাপ ছাড়া আর একটাও চিনলাম না। ছাদের অন্য পাশ ধার দিয়ে অনেক রকম ফল গাছ, আরও কী গাছ যেন লাগানো আছে, তাও চিনলাম না। আকাশে আজকে চাঁদ নেই, তবুও হালকা জ্যোৎস্না আছে, আর আকাশে ছড়ানো আছে মুঠো মুঠো তারা। সব মিলে দারুণ একটা পরিবেশ। হাতে চা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর ওখানে দাঁড়িয়ে কেটে গেল অনেকটা সময়। আর এই সুন্দর পরিবেশটাও আর সুন্দর লাগছে না আমার কাছে, তার কারণ অনেক খিদে লেগেছে আজই সেই দুপুরের আগে, আর খাওয়ার সময় হয়নি। পেটের ভিতরে এখন হাতুড়ি পিটাচ্ছে। খিদা লাগলে সুন্দর জিনিসকেও সুন্দর লাগে না, অসহ্য লাগে সব কিছু। এর জন্য হয়তো লোকের বলে পেট শান্তি থাকলে দুনিয়া শান্তি, যে পেট পূজাতে ছাড়তে হবে, কিন্তু ইচ্ছা তো করছে না এখন হোটেলে যেয়ে খাইতে। বাড়িতে থাকলে কত ভালো হইতো, যখন ইচ্ছা তখন মায়ের হাতে রান্না খাওয়া যাইতো, কিন্তু এখানে তো আর তা হবে না। কি আর করার, যাইতে হবে সেই হোটেলে। সারা রাত তো আর না খেয়ে থাকা যাবে না। চায়ের কাপটা হাতে নিয়ে রুমের দিকে হাঁটতে লাগলাম। রুমে ঢুকতে জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। ঠিক তখনই ও আমার হাতটা ধরে বিছানার উপর বসালো আর একটা হাত দিয়ে আমার মুখে চেপে ধরলো, চিৎকার করতে না পারে। তারপর বলল, আমাকে দেখে এমন ভূত দেখার মতো চিৎকার দিয়ে উঠলে কেন? আমাকে দেখে কি ভূত পেতনির মতো লাগে তোমার? কিছু বলতে পারলাম না, কি বলবো, মাথায় কিছুই আসছে না, মাথাটা ভারী ভারী লাগতেছে। তারপর কিছু বলতে যাবো, ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ হলো। তখনও বলল, দেখো দরজায় যেন কে এসেছে, কি বলবে শুনে এসো, যাও। আমি হু বলে দরজার কাছে চলে গেলাম। দরজা খুলে দেখি বাড়িওয়ালা হাজির। হয়তো আমার চিৎকার শুনে এসেছে।
কি হয়েছে বাবা, এত জোরে চিৎকার করে উঠলে কেন? কি বলবো বুঝতে পারছি না, আচমকা চিৎকার দেওয়াটা আমার মোটেই ঠিক হয়নি, কিন্তু কি বা করবো, হঠাৎই ওকে আমার রুমে দেখেই চিৎকার বেরিয়ে এলো। আমাকে চুপ করে থাকতে দেখে বাড়িওয়ালা আবার বলল, কি হলো বাবা, চুপ করে আছো কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আমি কি বলবো এখন, কথাও তো বাড়িওয়ালাকে বলা যাবে না। কিছু না আঙ্কেল, আসলে রুমটা গোছাতে যে আচমকা একটা তেলেপোকা উড়ে এসে গায়ে উপর পড়লো, আর তাতেই ভয় পেয়ে চিৎকার করে ফেলেছি। পুরুষ মানুষ তেলাপোকা থেকে ভয় পাইতে হয়? আমি তো ভাবলাম কি না কি বিপদ হলো, আর তাই ছুটে চলে আসলাম। আসলে বাড়িওয়ালার কথা শুনে আরও অনেক লজ্জায় ভীত হয়ে গেলাম। আর কী বা বলতাম বাড়িওয়ালাকে, অন্য কিছু বলতে গেলে আরও বানিয়ে অনেক মিথ্যা বলতে হতো আমাকে। আমি বললাম, আসলে আঙ্কেল হঠাৎই এসে পড়লো তো তাই আর কি। বুঝতে পারছি। আর আচমকা কিছু হলে এমনই হয়। আর তাছাড়া এই রুমটা অনেক দিন ধরে বন্ধ ছিল, তাই হয়তো তেলাপোকা এসেছে এখানে। তুমি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিও। জি আঙ্কেল, নিব, বললাম আমি। তাহলে আমি যাই বাবা। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, কেমন? জি আঙ্কেল, জানাবো। বাড়িওয়ালাকে বিদায় দিয়ে দরজা লক করে বিছানায় কাছে আসলাম। দেখলাম ও বসে বসে মিটমিট করে হাসছে। আমাকে দেখে বলল, তুমি বাড়িওয়ালাকে মিথ্যা বললে কেন? হ্যাঁ, আচ্ছা কি বলবো, আমি তোমার কথা বলবো? না তা না, তুমি যে ওই তেলেপোকা দেখে এত ভয় পেয়েছো, এটা শুনে আমার খুব হাসি পাচ্ছি। আর তোমার ওই বোকা বোকা চেহারা দেখে আমার আরো বেশি হাসি পাচ্ছে। তো বললাম না, আমি চুপ করে থাকলাম। এত কষ্ট করে বাড়ি খুঁজে বের করার, তারপরে ওই বাড়ি থেকে জিনিসপত্র এই বাড়িতে নিয়ে আসা, সব কষ্টই বিফলে চলে গেল আমার। যার জন্য বাড়ি পাল্টালাম সে এসে হাজির। বাড়িটা ভাড়া নেওয়ার পর অনেক আনন্দ হচ্ছিল, এখন সব শেষ। ও বলল, এমন পেঁচার মতো মুখ করে আছো কেন? এমনি ভালো লাগছে না তাই। আচ্ছা তার আগে বলো তো, তুমি এই বাড়ির খোঁজ কিভাবে পেলে? আমার কথা শুনে ও আবারও মুচকি হাসলো, তারপর বলল, এটা খুঁজে বের করা আমার কাছে কোনো ব্যাপারই না। শুধু বাড়ি কেন, তুমি যদি আমাকে লুকিয়ে এই শহর, এই দেশটাও ছেড়ে চলে যাও, তবুও আমি তোমাকে খুঁজে বের করব। কিন্তু কেন, কি চাও আমার কাছে? ও একটু রেগে গেল আমার কথাটায়, তারপর বলল, এক কথা তোমাকে আর কয়বার বলবো শিয়াম, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমি তোমাকে হারাতে চাই না, আর হারাতেও দিব না। বুঝতে পারছি অনেকটা রেগে গেছে ও, তবুও আমি বললাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, আমি বাঁচতেও পারছিও না তোমাকে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ও বলল, না শিয়াম, এটা সম্ভব না। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। না, আমি মরে যাব। অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমি তোমাকে মন জয় করব। আমি কিছু বললাম না, ভালো লাগছে না কিছু। ও বলল, সিয়াম, আমি তোমার খাবার দিচ্ছি। আমার খেতে ইচ্ছে করছে না, খাবো না আজকে রাত্রে, তুমি খাবার নিয়ে চলে যাও। একদম মিথ্যা বলবে না, তোমার অনেক খিদে লেগেছে, আমি জানি। না খেতে পেয়ে তোমার মুখটা একদম শুকিয়ে গেছে। যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাবে এসো। আমি চলে গেলাম হাত মুখ ধুতে। আমি না খেলেও শুনতো না, রেগে যেত আবার, তাই চুপচাপ চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ও খাবার প্লেটে দিচ্ছে। আমি দেখে হেসে দিলাম, দাও ভাত দাও। আমি হাত দিতে যাব তখন বলল, দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বলে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি বললাম, তুমি খাইছো? আমি একটা প্লেটে খাবার দিয়ে বললাম, তুমিও খাও আমার সাথে। একদম খুশিতে ওর চোখ দুটো চকমক করছে। হয়তো এমনটা ও আশা করছিল আমি যেন ওকে খাইতে বলি। তারপর আমার খাওয়া শেষ করলাম। ও সব কিছু আবার গুছিয়ে রাখলো আর বলল, তুমি এবার শুয়ে পড়ো, আমি এবার বাড়ি চলে যাব। অনেক ক্লান্ত তুমি, তোমার রেস্ট দরকার। বলে চলে গেল। আমি শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না। কিভাবে আসবে? আমি বুঝতে পারছি ও আমার পিছন ছাড়বে না। ও হ্যাঁ, ওর পরিচয়টা এখন দেওয়া হয়নি। ওর নাম সাফা। প্রায় 3 মাস আগের কথা। আমার এক বন্ধুর বার্থডে পার্টির থেকে অনেক রাত্রে বাসায় আসছিলাম। আমি যে বাসায় থাকতাম ওটার সামনে একটা জঙ্গলের মতো আছে, আর ওই জঙ্গলের মাঝখানে দিয়ে একটা রাস্তা আছে। কারণে রাত বেশি হওয়ার কারণে একটু তাড়াতাড়ি আসার জন্য ওই রাস্তা দিয়ে আসতে লাগলাম।
কিছু দূরে এসে দেখি একটা গাছের নিচে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি মেয়েটার কাছে যেয়ে দেখি অপরূপ একটা মেয়ে, এমন মায়াবী চেহারা আমি আগে কখনো দেখিনি, এত সুন্দর। আমি হাঁ করে চেয়ে রইলাম, ভুলে গেলাম মেয়েটা পড়ে আছে। যখন হুঁশে এলাম তখন দেখি ওর মাথা থেকে রক্ত বের হচ্ছে। বুঝতে আর বাকি রইল না যে মাথায় আঘাত পাওয়ার কারণে জ্ঞান হারিয়েছে। কিন্তু ওকে নিয়ে এখন কি করব? রাত তো অনেক, ডাক্তারের দোকানও তো বন্ধ, আর হাসপাতালে নিয়ে যাব কিন্তু গাড়ি পাওয়াটা কঠিন হবে, আর বাড়িতে নিয়ে যাব কিন্তু বাড়িওয়ালা যদি দেখে তাহলে আমাকে তাড়িয়ে দিবে। আর এই অবস্থায় এই মেয়েটিকে ফেলে চলে যাব সেটাও বা কি করে যায়? মানুষ হতে যদি মানুষের বিপদে সাহায্য না করি তাহলে আমি মানুষ হলাম কেমনে? এমন অবস্থা যদি আমার সাথে হতো তাহলে এক ভেবে সিদ্ধান্ত নিলাম বাড়িতে নিয়ে যাব, তারপর যা হয় হবে, সেটা পরে দেখা যাবে। ওকে পাজা কোলে করে নিয়ে বাড়িতে আসলাম। আমার রুমটা নিচে হওয়াতে নিয়ে আসা অনেক সুবিধা হয়েছে। ছিল দারোয়ানকে নিয়ে, কিন্তু দেখি দারোয়ান একপাশে ঘুমাচ্ছে। আমি মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিলাম। এখনও জ্ঞান ফেরেনি ওর। আমি ওর মাথা মুছে ওষুধ লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। তারপর আমি পাশে একটা চেয়ারে টেনে বসে ওর জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকলাম। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। সকালে ওর কথা হঠাৎ মনে হতে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ওর জ্ঞান ফিরেছে আর আমার দিকে তাকিয়ে আছে। এখন কেমন লাগছে জানতে চাইলাম। ভালো লাগছে বলল। বুঝলাম শরীরটা এখন তেমন ঠিক হয়নি, অনেক দুর্বল এখনও। আর বেশি কিছু বললাম না। তারপর ওর জন্য নাস্তা নিয়ে আসলাম হোটেল থেকে, আর সাথে ওষুধ। রুমে এসে দেখি ও ঘুমিয়ে গেছে আবার। ডাকলাম না। যখন ওর ঘুম ভাঙলো তখন ওকে নাস্তা করিয়ে ওষুধ খাইয়ে দিলাম। আচার কোথাও যাব না, বাড়িওয়ালা খুব দরকার না পড়লে আমার কাছে আসে না, এই জন্য ভয় নেই। এইভাবে দুদিন কেটে গেল। দুদিন পরে ও মোটামুটি সুস্থ হলো। তখন ওকে বললাম, আচ্ছা কে আপনি? সেদিন রাতে কি হয়েছিল আপনার সাথে? ও বলল, সব কিছু শুনে ভয় পাবে না তো? আমি তো অবাক, কি বলে মেয়েটা, ভয় পেতে যাব কেন? আমি বললাম, না ভয় পাবো কেন, ভয়ের কি আছে বলেন আপনি। তারপর ও বলল, ঠিক আছে বলছি। এমনিতেই আপনি আমার উপকার করেছেন, আপনাকে সব বলাই উচিত। আমার নাম হলো সাফা, আমি আপনাদের মতো মানুষ না। ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, মানে ঠিক বুঝলাম না, মানুষ না বলতে কি বোঝাচ্ছে? মানুষ না বলতে আসলে আমি পড়ি। পড়ি? হ্যাঁ পড়ি। ওর কথা শুনে আমার ভয় করছিল। ও যে পড়ি সেটা ভেবে না, ভয়টা পাচ্ছি এটা ভেবে যে ওর মাথায় আঘাত পাওয়ার কারণে ওর মাথায় সমস্যা দেখা দিয়েছে। কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে বলল, না, আমার মাথায় কোনো সমস্যা হয়নি, আমি সত্যি সত্যি বলছি। সাফা আমার মনে কথা বলে দিচ্ছে। তবুও ওকে আমার বিশ্বাস হচ্ছে না যে ও পড়ি। হ্যাঁ, ও দেখতে অসম্ভব অনেক রকম সুন্দর, আমরা যেটাকে বলি পরীর মতো সুন্দর, তাই বলে পড়ি। কিন্তু কিভাবে? চলে যান তো, একটা মেয়ে আমার সামনে বসে আছে, আসে কিনা বলে আমি পড়ি। হাসি পেলেও একটু। আমি বললাম, আচ্ছা আমি শুনেছি পরীদের ডানা থাকে, কিন্তু আপনার তো কোনো ডানা দেখতে পাচ্ছি না। পরীদের যে ডানা থাকে এটা সত্য, আর আপনি যে আমার কথা বিশ্বাস করছেন না এটা তো আমি ভালো করে বুঝতে পারছি। আমাদের যে ডানা থাকে এই ডানা সব সময় আমরা দৃশ্যমান করে রাখি না, অদৃশ্যই থাকে। যখন দরকার হয় তখন বের করি, আর আবার ডানা বাইরেও আমরা চলতে পারি। ডানা ছাড়া যদি চলতে পারেন তাহলে ডানা থাকার দরকার কি? সাফা আমার কথায় একটু মুচকি হাসি দিয়ে বলল, ডানা আমাদের জন্ম থেকে থাকে, এটা তো আমরা বাদ দিতে পারি না। আর তাছাড়া ডানা অনেক কাজে লাগে আমাদের, এটা আমাদের একটা অঙ্গ। যেহেতু ওর কথা আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ও রিয়েলি পড়ি, তারপরে বললাম, বুঝলাম। এবার বলেন সেদিন আপনার সাথে কি হয়েছিল? সেদিন রাত্রে আমি আর আমার বান্ধবী কয়েকটা মিলে ঘুরতে বেরিয়েছিলাম। ওখান থেকে অনেক দূরে একটা বিরাট দিঘি আছে, আপনি হয়তো দেখেছেন না শুনেছেন জানি না। আমি বললাম, না আমি দেখিনি, আসলে আমার বাইরে ঘোরার মতো তেমন সুযোগ হয় না। তারপর কি হলো বলেন? ওই দিঘিতে আমরা প্রায় রাতে আসি, ওখানে আমরা গোসল করি, তারপর একটা বড় নৌকা আসে, ওই নৌকাতে উঠে ঘুরে বেড়াই।
এত মজা করি সেটা আপনাকে বলে বোঝাতেই পারবো না। সেই রকম ওই দিনও এসেছিলাম, আমরা গোসল করছি, পানি ছিটিয়ে ছিটিয়ে মজা করেছি, পরে গোসল শেষ করে নৌকায় করে সবে দিঘির মাঝখানে গেছি। ঠিক তখনই কয়েকটা বদমাস যে আমাদেরকে তাড়া করে। আমার বান্ধবীর সব যেদিকে পড়েছে ছুটে পালিয়ে গেছে। আমি ভয় পেয়ে ওদের সাথে না যেতে পেয়ে অন্যদিকে আসতে থাকি। তারপর একটা গাছের সাথে অনেক জোরে ধাক্কা লাগে, তাড়াহুড়া করে পালাতে যেয়ে। তারপর আর কিচ্ছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি আপনার এখানে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা তো পড়ি, আর পড়িদের তো অনেক শক্তি, তো পালাতে গেলেন কেন? হ্যাঁ, আমাদের অনেক শক্তি, কিন্তু ওই জিনগুলা অনেক বদমাস। আমাদের শক্তি থাকলেও আমরা যখন তখন কারোর সাথে লড়ি না। ওদেরকে যদি কিছু বলতে চাই তাহলে হিতে বিপরীত হতে পারে। বলে আটার মতো আমাদের পিছু লেগেই থাকবে, আর এমনটা হলে সেটা কি ভালো লাগে? আপনাদের এখানে যেমনটা বকাটে ছেলেরা আছে না, যারা মেয়েদেরকে উত্তন্ত করে পৈশাচিক আনন্দ পায়, আমাদের ভিতরেও ঠিক এমনটাই জিন আছে। আমি একটু মজা করে বললাম, আচ্ছা সাফা, আপনি কি আমাকে আপনার ডানা দুটো একটু দেখাবেন? আমি বুঝতে পারছি এখনো আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, তাই আমার ডানা দেখে আপনি শিওর হতে চান আমি পড়ি কি না, তাই না? ও কথা খানিক লজ্জা পেলাম। আমি বললাম, না তা না, আসলে আমি তো কখনো পরি দেখিনি, তাই আর কি। আপনি যেহেতু আমার উপকার করেছেন তাই আমি আপনাকে আমার ডানা দেখাবই। তো তবে আজ না, অন্য কোনো দিন। ওর সাথে কথা বলছি এমন সময় দরজা নক করার শব্দ হলো। বাড়িওয়ালা এসেছে। আমি ভিতরে আছি কিনা জানতে চাইলো। আমার মনে পড়লো বাড়ি ভাড়ার টাকাটা দিতে হবে, আর এই কারণে এসেছে। কিন্তু আমি এখন কি করব? সাপাকে কোথায় লুকিয়ে রাখবো? যদি বাড়িওয়ালা ওকে দেখে ফেলে তাহলে কি হবে? তখনই সাপা বলল, আমাকে কোথাও লুকোনোর দরকার নেই, আপনি দরজাটা খুলে দিন, আমাকে উনি দেখতে পারবে না। কি বললেন? দেখতে পারবে না মানে? আমি যেহেতু দেখতে পাচ্ছি সেহেতু উনিও দেখতে পারবেন? না, পারবে না। আর আমি আপনাকে দেখা দিয়েছি বলেই আপনিও আমাকে দেখতে পাচ্ছেন, নয়তো আপনিও আমাকে দেখতে পারতেন না। আর আমরা যাকে দেখা দিই তারাই দেখতে পারে, অন্য কেউ দেখতে পায় না। আপনি নিশ্চিন্তে দরজা খুলতে পারেন। আমাকে আর কিছু কথা বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করে পাঠিয়ে দিল। দুরু দুরু বুকে দরজাটা খুলে দিলাম আমি। হ্যাঁ, আমার অনুমানটাই ঠিক। দেখলাম বাড়িওয়ালা এসেছে এই মাসে ভাড়াটা নিতে। বাড়িওয়ালাকে ভাড়ার টাকাটা দিয়ে দিলাম। উনি টাকা নিয়ে চলে গেল। কিন্তু অবাক করার বিষয় হলো উনি ছাপাকে দেখতেই পাননি। দেখলে তো অবশ্যই বলতো। একটা ব্যাচেলার ছেলের ঘরে একটা মেয়ে কেন? কে ও? এইসব নানান প্রশ্ন। তাহলে কি ছাপা সত্যি পড়ি? মনে মনে বললাম আমি। এখন একটু একটু ভয় লাগছে আমার। আর ভয় লাগাটাই স্বাভাবিক। মানুষ হলে না হয় একটা কথা ছিল। আমি ভয়ে ভয়ে ওর কাছে এসে দাঁড়ালাম। আমাকে দেখে ও বলল, কি এবার বিশ্বাস হচ্ছে তো আপনার? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ হয়েছে। কি ব্যাপার, আপনি কি ভয় পাচ্ছেন? না, ভয় পাচ্ছি না, কিন্তু ঠিকই ভয় পাচ্ছি আমি। ও আমাকে বলল, আমাকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, আমি আপনার কোন আরও অনেক বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছে একটু সেজেছে। ও হ্যাঁ, একটা শাড়ি পরে এসেছে ও। শাড়িটাতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার পাশে বসে আমাকে বলল, শ্যাম। হ্যাঁ বলেন। আমাকে তুমি করেই বলো। বললাম ঠিক আছে। সাবা বলল, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি বলবে? আমি না তোমাকে ভালোবাসি, আমাকে ভালোবাসবে? ওর কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে বলল। ও যে এমন একটা কথা বলবে আমি ভাবতেও পারিনি। আমার অনেক ভয় করতে লাগলো। কি করব, কি বলবো কিছু ভেবে পারছি না। কিছু বললাম না আমি। চলে গেল ও। এরপর থেকে প্রায় আমার কাছে আসতো। অপসে না পেরে লুকিয়ে ওই বাসা ছেড়ে আজকে এই বাসায় চলে আসলাম। কিন্তু লাভ হলো না কোনো। ও ঠিকই এইখানে চলে আসলো। কিছুতেই ওর হাত থেকে মুক্তি পাচ্ছি না। কিছুতেই ঘুম আসছে না। যে আনন্দ নিয়ে এই বাড়িতে আসলাম সেই আনন্দ আমার মাটি হয়ে গেল ছাপাকে দেখে।
ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা টের পাইনি। হঠাৎ করে মনে হলো কে যেন আমাকে ধরে ঝাঁকি দিচ্ছে আর ডাকছে। ডাকটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। ঘুমটা ভেঙে গেল আমার। তাকিয়ে দেখি সাপা বসে আছে আমার পাশে। ও মিট মিট হাসছে। ও ওই ডাকছিল আমাকে। আমার অসহ্য লাগছে ওকে। ও বলল, কত ঘুমাতে হয়? 9টা বেজে গেছে। আমি সেই কখন এসেছি, এসে দেখলাম তুমি এখনো ওঠোনি। ঘুমিয়ে আছো বলে তাই আর ডাকিনি, বসেছিলাম দেখছিলাম তোমাকে। অনেক বেলা হয়ে গেছে তাই না ডেকে পারলাম না। তুমি তুমি আবার কেন এসেছো? তোমার জন্য নিজের হাতে নাস্তা করে নিয়ে আসছি। আমিও তো এখনো নাস্তা করিনি, তোমার সাথে করব বলে। ওকে থামিয়ে দিয়ে বললাম, কোনো দরকার ছিল না এসব করার। তুমি চলে যাও। আর না খেয়ে আমার জন্য অপেক্ষা করতে তোমাকে কে বলেছে? আমি বুঝতে পারছি এই কথাটা ও অনেক কষ্ট পেয়েছে। চোখে পানি চলে এসেছে ওর। ওর চোখে আমি কখনো পানি আসতে দেখিনি, আজ প্রথম দেখলাম। ও বলল, তুমি কেন এত অবহেলা করছো আমাকে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য না খেয়ে আছি একসাথে খাবো বলে। কিন্তু কি করব আমি? আমি ওকে কিছুতেই মেনে নিতে পারছি না। ও এক জাতি আর আমি আর এক জাতি, এটা কিভাবে সম্ভব? ও যদি মানুষ হতো তাহলে আমি ওকে ভালোবাসতাম, কিন্তু ও তো আর মানুষ না। আমি ওকে অবহেলা করি যাতে ও আমাকে ছেড়ে চলে যায়, কিন্তু ও তাও যাচ্ছে না। আর আমি ওকে ভয় পাই, যার কারণে ওর কথা শুনতে হয় আমার। আমি বললাম, আচ্ছা সাফা, তুমি তো মানুষ না, ভিন্ন একটা জাতি, আর বয়সেও আমি তোমার অনেক ছোট হিসাবে তুমি আমার দাদির বয়সী। তাহলে কেন আমাকে ভালোবাসতে গেলে? তুমি তো তোমাদের ভিতর কাউকে ভালোবেসে বিয়ে করতে পারতে বা পারো। আমি তোমার দাদি হয়ে গেলাম সিয়াম। হ্যাঁ, আমার বয়স অনেক বেশি আর তুমি আমার অনেক ছোট। এটা জাস্ট তোমার আমার বয়সের দিক থেকে হিসাব করলে মনটা হবে, কিন্তু অন্যভাবে ধরনে আমি তোমার ছোট হব। সেটা কিভাবে জানতে চাইলাম আমি। শোনো, আমাদের মতো প্রাপ্তবয়স্ক হতে হলে অনেক বয়স লাগে, কিন্তু তোমাদের তো তা লাগেই না, তাই না? তোমরা তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক হয়ে যাও। তোমরা বড়জোর জাত থেকে 70 বছর বাঁচো, যার কারণে তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমরা কিন্তু অনেক বছর বাঁচি, এই জন্য আমাদের বয়সটা বেশি মনে হয়। এই যে যেমন তুমি এখন প্রাপ্তবয়স্ক, আর কিন্তু আমি কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক হইনি। তাহলে কি দাঁড়ালো? তুমি আমার বড় আর আমি তোমার ছোট, তাই নয় কি? তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে ভালোবাসতে গেলে কেন? তোমাদের ভিতরে কাউকে কেন বাসলে না? আমি তো কখনোই ভাবিনি যে আমি মানুষ জাতি কাউকে ভালোবাসবো বা বিয়েও করব। প্রেম ভালোবাসা তো আমার মাথায় আসেইনি কোনোদিনও। কিন্তু সেদিন যখন তুমি আমাকে নিয়ে এসে সেবা যত্ন করলে, আমাকে সুস্থ করে তুললে, আমার কোনো ক্ষতি করলে না, তোমার এই সরল মন দেখে তোমাকে আমার কেমন যেন ভালো লেগে যায়। আমি যখন তোমার কাছে বিদায় নিয়ে চলে যাই, কিচ্ছুতেই শান্তি পাচ্ছিলাম না। বারবার তোমার কথা মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল যদি তুমি আমাকে না নিয়ে আসতে আমার কি হতো। হয়তো মারা যেতাম, নয়তো অন্য কারোর হাতে গিয়ে পড়তাম, যে আমাকে অন্য কাজে ব্যবহার করতো। কিন্তু তুমি সেটা করোনি। তোমার এই সরলতা দেখে আমি তোমাকে ভালোবেসে ফেললাম। আমি ভুলে যেতে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমি বারবার ভেবেছি যে তুমি এক জাতি আর আমি এক জাতি, এটা কিভাবে সম্ভব। তারপরও যখন তোমাকে ভুলতে পারলাম না, ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম, যা হয় হবে, আমি তোমাকেই ভালোবাসবো। আর আমার ভালোবাসা যদি সত্য হয়, আমি একদিন না একদিন ঠিক তোমাকে পাবই। আর কোনো কথা না বাড়িয়ে দুজনের নাস্তা সেরে নিলাম। বিকালে হঠাৎ আমার একটা বন্ধু ফোন দিল। ওর নাম রিফাত। চাই থাকতে হবে 2 দিন। ওর আব্বা মা কেউ বাড়িতে থাকে না, যার কারণে আমাকে ওর সাথে থাকার জন্য অনুরোধ করলো। কি আর করার, আমিও রিফাতকে বলে দিলাম আমার কোনো সমস্যা নাই, থাকতে পারবো। আমি সাবাকে বলে চলে গেলাম। ভাবলাম 2 দিন তো নিশ্চিন্তে থাকতে পারবো,
কিন্তু নিশ্চিন্তে আর থাকা হলো না। সাফা তবুও দেখা করতে আসতো, তবে বেশিক্ষণ থাকতো না। দুদিন পর আঙ্কেল আন্টি আসলে আমি চলে আসলাম। বিকালে ছাদে দাঁড়িয়ে আছি, ভাবছি সাফার কথা। মনে হলো আমার পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভাবলাম সাফা হয়তো এসেছে। তাকিয়ে দেখি সাফা না, অন্য একটা মেয়ে। মেয়েটা বলল, আপনি বুঝি এই চিলেকোঠার নতুন ভাড়াটিয়া? হ্যাঁ, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি নীলা, এই বাড়ির মেয়ে। হোস্টেলে থাকি তো, তাই আগে দেখেননি, আজই আসলাম। ও, আমি সিয়াম। ও, কি করেন? আপাতত বেকার, কিছুই করি না। আগে আমি চায় চুমুক দিতে দিতে বলল, চাটা দারুণ হয়েছে। আপনি তো খুব ভালো চা বানাতে পারেন। ধন্যবাদ। ভালো বানাতে পারি কিনা ঠিক জানি না, তবে চেষ্টা করি। আসলেই ভালো বানাতে পারেন। মাঝে মাঝে কিন্তু আসবো আপনার হাতে চা খেতে, বিরক্ত হবেন না তো? না না, কি বলেন, বিরক্ত হব কেন? আসবেন যখন ইচ্ছে। নীলা বলল, এই যে ছাদে ফুলের বাগানটা দেখছেন, এটা আমার নিজের হাতে বানানো। ফুল আমার পছন্দের একটা জিনিস। আগে বাড়িতে থাকলে প্রায় সারাক্ষণ আমার এখানেই কাটতো। জানেন, সবাইকে ছেড়ে হোস্টেলে থাকতে আমার একদমই ভালো লাগে না, বাট কিছু করার নেই, অনিচ্ছা থাকা সত্ত্বেও থাকতে হয়। আপনি যতদিন থাকবেন আমার ফুলের বাগানটাকে একটু পরিচর্যা করবেন, কেমন? হ্যাঁ করব। আর যেহেতু আমি এখানে থাকি, তো এটা তো আমার দায়িত্ব। তারপরও আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই ওর আম্মু ডাক দিল। আচ্ছা, আম্মু ডাকছে আমাকে, যাই এখন। নীলা চলে গেল। মেয়েটা অনেক ভালো, মিশুক প্রকৃতির। নয়তো ভাড়াটে কোনো ব্যাচেলার ছেলের সাথে কেউ এত বিনয়ীভাবে কথা বলে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি চায়ের কাপ দুটো হাতে নিয়ে রুমে আসলাম। রুমে এসে তো আমার চক্ষু চটক গাছে। সাফা বসে বসে কাঁদছে। আমি ভেবে পাচ্ছি না ও কাঁদছে কেন। আমি ওর পাশে বসে বললাম, সাফা, কি হয়েছে তোমার? কখন আসলে আর কাঁদছো কেন? ও কাঁদতে কাঁদতে বলল, আমার কাঁদতে ইচ্ছে হয়েছে তাই আমি কাঁদছি, তাতে তোমার কি? তুমি যাও, ওই বাড়িওয়ালার সাথে হেসে হেসে প্রেম লীলা করো, যাও। আমার বুঝতে বাকি রইল না ওর কান্না কারণটি কি। আমি তো প্রেম আলাপ করছি না, আমি একটু কথা বললাম। ও এসে বলল তাই। ও কথা বলতে চাইলো আর তুমিও হেসে হেসে শুরু করে দিলে কথা বলা। কেন তুমি চুপ করে থাকতে পারোনি? তাহলে ও ভাবতো তুমি বোবা, তারপর ওই চলে যেত। কি বলছো? আমি বোবা হতে যাব কেন? আমি তো কথা বলতে পারি। আরও জোরে কান্না করে। হ্যাঁ, তা তো পারবাই। সুন্দরী মেয়ে দেখছো না, অমনি তোতা পাখির মতো কথা বলা শুরু করে দিয়েছো। কই, তুমি তো আমার সাথে একটুকু কথা বলতে চাও না। আবার বলে চা খাবেন। নিজের হাতেই তো চা বানিয়ে খাইয়েছো, আমাকে কি একদিনও বলছো চা খাওয়ার কথা? আমাকে তো তোমার বিরক্ত লাগে। তুমি বিষয়টা এত সিরিয়াস ভাবে নিচ্ছ কেন? রেগুলার মেয়ে, তাই ভদ্রতা খাতিরে একটু চা খাওয়ালাম, এই যা। সিরিয়াস হব না তো কি করব? তুমি ওই মেয়েটাকে চা বানিয়ে খাইয়েছো কেন? চা খাইয়েছো ভালো কথা, আবার হেসে হেসে কথাও বলে। কেন? ওই মেয়েটা যখন আসলো দুই একটা কথা বলে চলে আসতে পারলে না? নাকি ওই মেয়েটাকে দেখে আর আসতে ইচ্ছে করছিল না নাকি? কাঁদছো কেন? কান্নাটা থামাও প্লিজ। কথা বললে কি এমন হয় বলো তো? কি হয় এত কিছু জানি না। তুমি আর ওই মেয়েটার সাথে একদম কথা বলবে না, বলে দিলাম। শুধু ওই মেয়েটাই না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, আর তাকাবাও না, মনে থাকবে? কিন্তু কেন? যদি কেউ কথা বলতে আসে তাহলে কিভাবে কথা না বলে চলে আসবো বলো? আমি এত কিছু জানি না, তুমি কথা বলবে না তাই ব্যাস। আমি তো তোমাকে ভালোবাসি। আমি চাই না তুমি অন্য মেয়ের সাথে কথা বলো, কারণ তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে আমার খুব কষ্ট হয়, সহ্য হয় না। এ কোন বিপদে পড়লাম আমি? আল্লাহ, এই বিপদ থেকে আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, বলবো না। এই তো আমার সুইট জানুটা বলে আমাকে জড়িয়ে ধরলো। তারপর গালে একটা চুমু দিল। অস্থির লাগছে আমার, ছাড়িয়ে নিতে পারছি না নিজেকে। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। তারপর সাফা বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি। আরে কোথায় যাবো এই সন্ধ্যায়? চলো হেঁটেও আসি আর ফুচকা চটপটি খেয়েও আসি, কেমন?
তোমার সাথে তো এখনো কোনোদিন ঘুরতে যাওয়া হয়নি। চলো যাই। আমি জানি আমি যদি এখন বলি যাব না, তবুও ও শুনবে না, আমাকে নিয়েই যাবে। আমি যেন আর আমার নেই, নিজে চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। রাস্তা দিয়ে হাঁটছি ওর সাথে, বললাম একটা রিক্সা নিতে, কিন্তু রাজি হলো না। হাঁটতে নাকি অনেক মজা, কিন্তু আমার তো মজা লাগছে না। ও আমার একটা হাত ধরলো। হাত ধরলে কেন? সবাই দেখছে তো, কি ভাববে সবাই? মানুষ কি ভাবলো তাতে কিচ্ছু আসে যায় না। আমার ধরতে ইচ্ছে হয়েছে, আমি ধরেছি। আর তুমি এত বেশি কথা বলো কেন? ওই বেশি কথা বললাম? শুধু তো বললাম হাত ধরলে কেন এই রাস্তার মাঝে। হয়েছে হয়েছে, এবার চুপ করো। চলো ওই চটপটির দোকানটাতে যাই। চলো বললাম আমি। চেয়ারে বসে বসে বললাম, মামা আমাদের দুজনের জন্য চটপটি আর ফুচকা দেন, ঝাল একটু কম দিবেন। আমার কথা শুনে শুনে চটপটিওয়ালা কেমনভাবে দেখছে আমাকে। এমনভাবে দেখার কি হয়েছে বুঝলাম না। আমি বললাম, কি হলো মামা, দিলেন না? মামা আপনার কি শরীরটা একটু খারাপ? আচার্য, আমার শরীর খারাপ হবে কেন? আমি তো ঠিকই আছি। আপনি তো কথা না বাড়িয়ে আমাদের জন্য চটপটি আর ফুচকা নিয়ে আসেন। সাফা, তুমি কি ঝাল কম খাও নাকি বেশি? সাপার কাছে জানতে চাইলাম। মামা আপনি কারোর সাথে কথা বলতেছেন? আমি তো কাউকে দেখি না। আবার বলতেছেন আমাদের দুজনের জন্য ফুচকা তাড়াতাড়ি নিয়ে আসেন এইখানে। তো আপনি ছাড়া আর কেউ নাই? না মানে, আপনি কি একে দেখতে পাচ্ছেন না? না, কার কথা কইতেছেন? তখনই দেখি সাপা মুসকি মুসকি হাসতেছে। আমি বুঝে গেছি ও আমার সাথে ফাজলামি করছে। আগ করে উঠে হাঁটতে লাগলাম আমি। সাপাও পিছু পিছু চলে আসলো। এমন করার মানেটা কি? ওই লোকটা তো আমাকে পাগল ভাবছিল। রাগ করে বললাম আমি। সাপা বলল, তোমার সাথে একটু মজা করলাম, তুমি রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? আচ্ছা সরি, আর এরকম করবো না। চলো চটপটি খেয়ে আসি। না, যাব না আমি। চলো না প্লিজ। ঠিক আছে চলো, কিন্তু ওই দোকানে না, অন্য একটা দোকানে চলো। ওকে চলো। ফুচকা চটপটি খেয়ে হাঁটছি আমরা। আমার অনেক ঝাল লেগেছে, অল্পতেই ঝাল লেগে আমার, কিন্তু ওর কিছুই হলো না। আমার থেকে অনেক বেশি ঝাল খেয়েছে ও। না নিলে নাকি খাইতে মজা লাগে না। হাঁটার পর দেখি একটা সান বাঁধানো বিশাল পুকুর, বসার জায়গা আছে অনেক সুন্দর। সাপা আমাকে টেনে নিয়ে গেল ওখানে। কথাগুলো বলেই আরও কান্না শুরু করে দিল সাপা। তারপর ওখানে এক জায়গায় সাপা আর আমি পাশাপাশি বসলাম। আকাশে আজকে বড় একটা চাঁদ আছে। চাঁদের আলোতে চারপাশে অনেক সুন্দর লাগছে। এই রাত্রে বেলায় পুকুরে পানিতে 2-3টা হাঁস ভেসে বেড়াচ্ছে। এই হাঁসের জন্য পানিটা ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, আর সেই ঢেউয়ে পানির মধ্যে চাঁদের প্রতিবিম্বটাকে রূপার মতো ঝিকমিক করতে দেখা যাচ্ছে। সে এক অপরূপ দৃশ্য। ছাপা আমার কাঁধে মাথা রেখে বসে আছে, দেখছে চারপাশের দৃশ্য। ছাপা বলল, রাম, তুমি কি আমাকে এখনো ভালোবাসতে পারোনি? কি বলবো এখন আমি? পেরেছি তাই বলবো, কিন্তু আমি তো মেনে নিতে পারছি না এই কথাটা। ওকে কিভাবে বলি? আমি তো বলতে পারছি না ওকে। কি ভাববে ও? যদি কষ্ট পায়, যদি কান্না করে? ছাপা বাদ দাও না এখন এইসব। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এখন কি করবা? এখানে বসে থাকবা না অন্য কোথাও যাবা? অন্য কোথাও না, বাসায় যাব না, আর ভালো লাগছে না। সাবা বলল, খনি বাসায় যাবা? তার চেয়ে চলো আজকে তোমাকে একটা জিনিস দেখাই। কি জিনিস জানতে চাইলাম আমি। তুমি একদিন বলেছিলে না আমার ডানা আছে কিনা, আর দেখতেও চাইছিলা, মনে আছে? আমি বললাম, হ্যাঁ মনে আছে তো। আজকে তোমাকে আমার ডানা দেখাবো, তারপর তোমাকে নিয়ে এই পূর্ণিমার রাতের আকাশে ঘুরবো। বলতে বলতে সাপার পিঠে দুপাশে থেকে দুটো বিশাল বিশাল ডানা বের হয়ে গেল। ডানা দুটো রং সাদা। সাপাকে দেখতে এখন অন্যরকম লাগছে ডানার জন্য। আমার একটু ভয় ভয় লাগতেছে। সাপা পাখির মতো ডানা ঝাপটালো, তারপর বলল, শিয়াম, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরো। কিভাবে? ডানার জন্য আমার ভয় লাগতেছে। আমি ধরতে পারবো না, উঠতে হবে না। তার চেয়ে বাসায় চলো। কিসের ভয় পাচ্ছ? আমি আছি না, তোমার কিচ্ছু হবে না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। আমি সাপার কথা মতো সাপাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সাথে সাথে সাপা আমাকে নিয়ে উঠতে শুরু করলো। ভয়ে আমি চোখ বন্ধ করে রাখলাম। চোখ খুলে দেখি আকাশে, নিচে গাছপালা ছোট। না তাহলে ছাড়তে হবে কেমনে? জানি না, আমার ভয় লাগতেছে। তুমি এত ভীতু কেন শিয়াম? আমি ভীতু?
আমার জায়গায় তুমি হলে বুঝতে, মনে মনে বললাম আমি। ছাপার ডানা ঝাঁপিয়ে আরও উপরে উঠতে লাগলো। এই ডানা ঝাপটানোর কারণে ডানার থেকে একটা অদ্ভুত শব্দ হচ্ছে। তখন ভয়ে একটু সয়ে এসেছে। মাঝে মাঝে কুয়ার মতো কিসের ভিতর দিয়ে যেন যেতে হচ্ছে। ছাপার কাছে জানতে চাইলাম, এগুলো এগুলো ধোঁয়া নাকি কুয়াশা? ও বলল যে এইগুলো ম্যাঘ। নিজের মনে উচ্চারণ করলাম এবার। ওর কথা শুনে মনে হচ্ছে আমার মাথা ঘুরতেছে। ওর কথা শুনে তো আমার মাথা ঘুরছে। কত উপরে আমি তারা দেখার জন্য উপর দিকে তাকালাম। দেখলাম মাটি থেকে যত দূরে দেখা যায় এগুলো এখান থেকেও ঠিক ততটা দূরে মনে হচ্ছে। আর একটু ভালো করে দেখতে যেয়েই বিপদ ঘটলো। হাত ফসকে পড়ে গেলাম আমি। কি জোরে নিচের দিকে নামতেছি, চোখ বন্ধ করে ফেললাম। মাটিতে পড়ার সাথে সাথে আমি শেষ একটা ভেবে কান্না পাচ্ছে এখন। মাটিতে পড়ার সাথে সাথে আমি শেষ এটা ভেবেই কান্না পাচ্ছে এখন। হঠাৎ মনে হলো কে যেন আমাকে জড়িয়ে ধরলো। কোনো দিকে ছাপা আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরেছে। বিশ্বাস করতে পারছি না আমি বেঁচে আছি। ছাপা আমাকে বলল, তুমি পড়ে যাচ্ছিলে কিভাবে শিয়াম? তোমাকে না বলেছিলাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে? শক্ত করে তো ধরছি, কিন্তু দেখার জন্য উপরে তাকাতে যে কিভাবে যে হাতটা ফসকে গেল আমি বুঝতেই পারলাম না। পাগল একটা তুমি। উপরের দিকে তাকালে মাথার ভিতর চক্কর দিয়ে ওঠে, এটা কি তুমি জানো না? জানি তো, কিন্তু বুঝতে পারিনি পড়ে যাব। আমি তো ভাবলাম আজকে আমি মরহুম হয়ে সিয়াম হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে ছাপা একটা হাত দিয়ে আমাকে মুখ চেপে ধরলো। তারপর বলল, এমন কথা আর কখনো বলবে না। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। বলে আরও শক্ত করে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো আমাকে। আচ্ছা ছাপা, অনেক তো ঘোরা হলো, এবার চলো ফেরা যাক। চলো। তারপর আমরা চলে আসলাম বাসায় আসার আগে একটা হোটেল থেকে রাত্রে খাবার খেয়ে আসি দুজনেই। তারপর ছাপা ওর এখানে চলে গেল আর আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। হালকা হালকা ঘুম চলে এসেছে আমার। তখনই ফিল করলাম আমার পাশে কেউ যেন শুয়ে পড়লো। ঘুমের কারণে সেটা পাত্তা দিলাম না। আর একটু পরে আমার বুকের উপর কে যেন মাথা রাখলো। পুরোপুরি জেগে গেলাম আমি। তাকিয়ে দেখি ছাপা শুয়ে আছে আমার বুকের মাথা রেখে। এই কি করছো ছাপা? তুমি আমার বুকের উপর শুয়ে আছো কেন? বাসায় যাওনি? বাসায় গেছিলাম তো শিয়াম, বাট কিছুতেই ঘুম আসছিল না। শুধু তোমার কথা মনে পড়ছিল, তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। ভাবলাম আজকে তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। কিছু বললাম না আমি, আর বললেও কোনো লাভ হতো না, তাই চুপচাপ শুয়ে থাকলাম। কিছু সময় এভাবেই কেটে গেল। নিরাপত্তা ভাঙলো ছাপাটাকে। শিয়াম, ঘুমিয়ে পড়ছো নাকি? না, ঘুমোয়নি। বলো। আচ্ছা, আজকে আমার সাথে আকাশ ভ্রমণটা তোমার কেমন লাগলো? আমার কিন্তু অনেক ভালো লেগেছে। এতটা ভালো আগে কখনো লাগেনি আমার। আমারও ভালো লেগেছে, কিন্তু কখনো তো আকাশে উড়া হয়নি, আর এমনভাবে তো স্বপ্নেও না, তাই ভয়টা একটু বেশি ছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না। কোন জিনিস? তুমি তো পড়ি, আর ওড়াওটা তো তোমাদের কাছে স্বাভাবিক ব্যাপার। তারপরেও আজকে উড়ে তোমার বেশি ভালো লাগছে কেন? আরে বুদ্ধু, আজকে যে আমার সাথে তুমি ছিলে এই জন্য বুঝেছো। পাগল একটা। আমার জন্য কেন? শোনো, আমি তোমাকে ভালোবাসি। আর আগে তো বান্ধবীদের সাথে ঘুরতাম। ভালোবাসার মানুষকে নিয়ে তো আর ঘোরা হয়নি। ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরলে কেমন ফিল হয় সেটা তো জানতাম না, কিন্তু আজকে জানছি। তোমার সাথে হাঁটাহাঁটি করা, ফুচকা চটপটি খাওয়া, রাতের আকাশে ভ্রমণ করা, সব শেষে রেস্টুরেন্টে রাতে ডিনারটা করা, সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে স্পেশাল একটা দিন। এবার বুঝেছো? বুঝলাম। কিছুতে ঘুম আসছে না আমার। দেখলাম ছাপা আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তারপর আমিও কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালে ছাপা ডাকে ঘুম ভাঙলো। ছাপার দিকে তাকানোর সাথে সাথে ছাপা বলল, শুভ সকাল। ঘুম ভাঙলো তাহলে? শুভ সকাল। তুমি কখন উঠছো? আমি তো সেই কখন উঠেছি। উঠে ফ্রেশ হলাম, তারপর নাস্তা বানালাম তোমার জন্য। ও হ্যাঁ, কালকে বাজার করে এনেছিলাম আমি চাল, ডাল, ডিম, আটা নিয়ে আসা রুটি বানানোর জন্য। আমি সাপাকে বললাম, এইগুলো যে আনছি তুমি কিভাবে দেখলে? দেখলাম কিছু আনছো কি না, না আনলে তো অন্য ব্যবস্থা করতে হবে আমাকে। কিন্তু খোঁজার সাথে সাথে পেয়ে গেলাম, তাই রুটি আর ডিম ভাজি করছি এখন। ও আচ্ছা। এবার ওঠো, উঠে ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। সে দেখি ও খাবার নিয়ে বসে আছে। তারপর খেতে বসলাম। সাবা বলল, কেমন হয়েছে রুটি বানানো? আসলে আমি আগে কখনো রুটি বানাইনি। অনেক সুন্দর হয়েছে। ওর মন রক্ষাতে বলা না, আসলে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সুইটহার্ট।
খাওয়া শেষ হলে সাবা সব কিছু গুছিয়ে রেখে চলে গেল। আবার কখন আসবে সেটা বললেও যায়নি। ও যখন মন চাইবে তখন চলে আসবে, এটা তো আমি জানি। আমি 1 কাপ চা নিয়ে চুপচাপ ছাদের উপরে হাঁটাহাঁটি করছি আর সাবাকে নিয়ে ভাবছি ওকে ভালোবাসে, কিন্তু আমি তো ওকে মেনে নিতে পারছি না। তাহলে ওর সাথে এই মিলেমিশা, এই সম্পর্কটা মানে কি? আমি তো চাই ওর কাছ থেকে দূরে থাকতে, কিন্তু ও তো থাকছে না। ছোটোবেলায় দাদির কাছে গল্প শুনতাম, পরিরা যদি কাউকে পছন্দ করে তাকে ছেড়ে যেতে চায় না, তাকে নাকি তাদের রাজ্যের পরিস্থানে নিয়ে যায়। আবার অনেকে নাকি অনেক বড় রকমের ক্ষতি করে দিয়ে যায় যখন তাকে না পায়। কিন্তু সাপা বিষয়টা ভিন্ন। ও আমাকে ভালোবাসে সত্যি, কিন্তু আমাকে কখনো বলেনি ও আমাকে সারা জীবনের জন্য পরিস্থানে নিয়ে যাবে, আমার সাথে এখানেই থাকবে এটা বলেছে। কখনো আমার ক্ষতি করারও চিন্তা করেনি ও। হয়তো আমাকে সত্যিকারে ভালোবাসে, কিন্তু পরি আর মানুষ, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, বিয়ে করতাম, তারপর ওকে আমার বাড়িতে নিয়ে গেলাম। তারপর যদি কখনো আব্বা, মা বা পরিবারের অন্য কেউ বুঝতে পারে ও মানুষ না পরি, তাহলে কি হবে? মানুষ হলে না হয় সবাইকে বুঝিয়ে বলতাম, একটা সময় মেনেই নিত। আর এটাও না হয় সবার কাছ থেকে গোপন করে রাখলাম, তারপরে একদিন না একদিন জেনেই যাবে। আর জেনে না গেলেও অল টাইম একটা ভয় নিয়ে থাকতে হবে। না, এইভাবে হয় না। সাপাকে যে করেই হোক আমার জীবন থেকে সরাতেই হবে, তাতে ওর ভালো আর আমার জন্যও। সাপা অনেক ভালো একটি মেয়ে, আমি চাই ও ওদের ভিতরে কাউকে বিয়ে করে সুখী হোক। তখন হঠাৎ রিফাতের কথা মনে করলাম। শালা ফোনটা রেখে কই গেল? কাছে আমি বললাম, তান্ত্রিকের কাছে কেন? তান্ত্রিক ভাবির কাছ থেকে ওই জিনটাকে তাড়িয়ে দেবে, তাই। এখন তোর ভাবি কি অবস্থা? ওই জিন কি তোর ভাবিকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ, গেছে। আচ্ছা দোস্ত, তুই ওই তান্ত্রিকের অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দিস তো। অ্যাড্রেস নিয়ে তুই কি করবি সিয়াম? এমনি যদি দরকার হয় তাই রেখে দিব। আচ্ছা ঠিক আছে, দিব। তাহলে রাখি এখন, ভালো থাকিস তুই। রিফাতের সাথে কথা ফোনটা রেখে দিলাম। আবার কথা কখনো কাউকে জানাইনি আমি, জানালে কেউ বিশ্বাস করতো না আর আমাকে ঝামেলায় পড়তে হতো, এটা ভেবে কাউকে বলিনি। তান্ত্রিকের কাছে যখন পৌঁছালাম তখন বাজে 3টা। দেখলাম উনি চোখ বন্ধ করে বসে। আমার জন্য তো অপেক্ষা করা যাবে না, কারণ তুমি তো আমাকে ভালোই বাসো না। জানো, আজকে তোমার জন্য সেজে এসেছিলাম, কারণ তোমার তো নীল রং পছন্দ, তাই নিজেকে নীল রঙে রাঙিয়ে নীলিমা বানিয়ে এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব বলে। কিন্তু কাকে সারপ্রাইজ দিব? যে আমাকে ভালোই বাসে না তাকে? যে আমাকে তাড়ানোর জন্য তান্ত্রিকের কাছে গেল তাকে? জানো শিয়াম, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আজ যখন জানতে পারলাম আমাকে তোমার বিরক্ত লাগে, আমাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তান্ত্রিকের কাছে গেছো, তখন নিজেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমার শিয়াম আমাকে তাড়াতে চায়। অনেক কেঁদেছি আমি, আমার লাইফে এত কান্না কখনো কাঁদিনি। আমি কাঁদলাম কেন? আমার ভালোবাসা কি ভুল ছিল, নাকি যাকে ভালোবাসলাম সেই মানুষটা ভুল ছিল? আমার ভালোবাসা ভুল ছিল না, আমার ব্যর্থতা। আমি তোমার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারিনি, হেরে গেলাম আমি, হেরে গেল আমার ভালোবাসা। আমি বুঝতে পেরেছি শিয়াম, জোর করে ভালোবাসা হয় না, তাই আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য দূরে চলে যাচ্ছি। কখনো ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনেও আসবো না। ও হ্যাঁ, ভেবেও না ওই তান্ত্রিকের ভয় আমি চলে যাচ্ছি, কারণ আমি যদি না চাই এমন কেউ নেই যে এই সাফাকে তাড়াবে। কিন্তু আমি থেকে কি করব? তুমি তো আমাকে চাওই না। ভালো থেকো শিয়াম, নিজের দিকে খেয়াল রেখো, আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। কোথা চুপচাপ শুনে যাচ্ছি, কিছুই বলতে পারছি না বা বলার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। তারপর সাপা ফের বলতে লাগলো, জানো শিয়াম, অনেক আশা ছিল তোমাকে বিয়ে করব, সংসার করব, আমাদের কিউট বাবু হবে, কিন্তু তা তো আর হলো না। অনেক বেশি আশা করলে তা কখনো পূরণ হয় না, তাই না? আমি এবারও চুপ, কারণ এই কথার উত্তরও আমার কাছে জানা নেই। শিয়াম, বলো। আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না তোমার সামনে। যাবার আগে তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছা করছে।
একবার জড়িয়ে ধরতে দিবা আমাকে? কথাটা বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো সাফা। ওর চোখের পানিতে আমার জামা প্রায় ভিজে গেছে। অনেক খারাপ লাগছে আমার, নিজেকে বড় ধরনের সেলফিশ মনে হচ্ছে। তারপর সাফা বলল, শিয়াম, আমি এবার চলে যাচ্ছি, ভালো থেকো। কথাটা বলেই সাফা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। সাফা চলে যাওয়ার পর নিজেকে অনেক একা একা লাগছে, কিছুই বলতে পারছি না। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। বারবার সাফার কান্না ভেজা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। অনেক খারাপ লাগছে, অনেক বড় অন্যায় করে ফেলেছি সাফার সাথে। তাছাড়া কি বা করার ছিল আমার? সাফা চলে যাওয়ার পর থেকে ওর কথা অনেক বেশি মনে পড়ছে। রাতে ঘুমিয়ে অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম সাফা একটা ফাঁকা মাটির মধ্যে বসে আছে। ও ফুপুয়ে ফুপুয়ে কান্না করছে। ওর হাতে দেখলাম লাল রঙের মতো, কি মনে হচ্ছে রক্ত। একটু কাছে যেতেই পরিষ্কার দেখতে পেলাম ওর হাতে রক্ত, আর অন্য একটা হাতে ছুরির মতো কি যেন ধরে আছে। ওটা দিয়েই হয়তো হাত কেটেছে। আমি সাফাকে ডাকতে ডাকতে দৌড়ে গেলাম ওর কাছে, কিন্তু আমি পৌঁছানোর আগেই কাঁদতে কাঁদতে চলে গেল। স্বপ্নটা দেখে আমি ধর্মর করে বিছানা থেকে উঠে গেলাম। এমন স্বপ্ন দেখলাম কেন আমি? তাহলে কি সাপা সত্যি সত্যি হাত কেটে ফেলেছে? অনেক রাগ হচ্ছে, কেন এমন করতে গেলাম ওর সাথে আমি? আবার শুয়ে পড়লাম। রাত অনেক বাকি, কখন ঘুমিয়ে গেলাম টের পেলাম না। আজ মনে হলো কে যেন আমাকে ডাকছে। শিয়াম, ওঠো। এই শিয়াম, দেখো কত বেলা হয়ে গেছে, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? ওঠো তাড়াতাড়ি। আমি উঠে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এমন করে কে ডাকছে আমাকে? এমন করে তো সাপা ডাকতো আমায়, কিন্তু ও তো চলে গেছে। তাহলে ডাকছে কে? নাকি আমার মনের ভুল? বুকের ভিতরটা শূন্য শূন্য লাগছে এখন। তুই এখন বুঝে আর কি হবে? যখন বুঝে তখন তো বুঝলাম না। ওকে তো আমি হারিয়েই ফেলেছি। না, আমি সাপাকে খুঁজবো, যে করেই হোক ওকে আমার খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করে ওর কাছে ক্ষমা চাইবো। ওকে হারিয়ে তারপর বুঝতে পারলাম ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমি বের হয়ে গেলাম বাসা থেকে। খুঁজতে হবে যেখানে যেখানে ওর সাথে ঘুরেছি। ওই তো সেই সান বাঁধানো পুকুরটা, এই তো এখানে বসে সাফা আর আমি সেদিনটাতে বসেছিলাম। আর আজও আমার থেকে অনেক দূরে। আমারই দোষে ও আজ চলে গেছে। ভেবেছিলাম হয়তো ওকে দেখতে পারবো, কিন্তু পেলাম না। অনেক ডাকাডাকি করলাম, তবুও সাফা এলো না। বসে থেকে উঠে চলে আসলাম। রাত্রে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম, যেখানে ও জ্ঞান হারিয়ে পড়েছিল সেখানে। কিন্তু ওখানে যেও নিরাশ হয়ে ফিরে আসলাম। সাপা হারিয়ে গেছে আমার জীবন থেকে। সত্যি সত্যি হারিয়ে গেছে। ঠিকই করেছে ও। আমার মতো একটা সেলফিশের সাথে ও কেন থাকবে, যে শুধু কষ্ট আর অবলা ছাড়া কিছু দিতে পারেনি? বুক ফেটে কান্না চলে আসছে আমার। বারবার মনে হচ্ছে, সাপা তুমি ফিরে আসো, একটিবার আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। ও আসবে না আর, আমার সাপা আর আসবে না। একটা কথা আমার মনে ধরলো, মার জন্য বড় বড় গাড়ি আছে। হ্যাঁ, আমি মরবো। সাপাকে যখন পেলাম না, এই জীবন রেখে কি লাভ? সাপার মতো কেউ আমাকে ভালোবাসবে না। আর সেই সাপাকেই যখন পাবো না, তখন আমি মরবো। আমি হাঁটতে গেলাম ট্রেনের রাস্তা ধরে। রাতের শেষ ট্রেনটাই আসবে একটু পরে, আর এই শেষ ট্রেনের নিচে পড়েই আমার জীবন শেষ হবে। মরার আগে যদি একটিবার সাপার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেতাম, তাহলে মরেও শান্তি পেতাম। ছাপা হয়তো সারা জীবন আমাকে ভুল পেতে যাবে। আমার জায়গায় যদি ছাপা হতো, হয়তো আমিও যা করেছি ওর সাথে ও নিজেও তাই করতো। এই তো ট্রেন আসার শব্দ হচ্ছে, একটু পরে এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য জগতে চলে যেতে হবে। আচ্ছা, ওখানে যেয়ে কি ছাপার দেখা পাবো কখনো? কি জানি, হয়তো পাবো, হয়তো না। দেখা যাচ্ছে চলে এসেছে আর হর্ন দিচ্ছে ট্রেন, হয়তো আমাকে রাস্তা থেকে সরে যেতে বলছে। কিন্তু আমি তো সরে যাওয়ার জন্য দাঁড়াইনি, চোখ বন্ধ করে ফেললাম। ট্রেন আসতেছে, এসে গেছে প্রায়। তখনই মনে হলো কে যেন আমাকে ধরে টান দিল। চোখ খুলে দেখি সাফা দাঁড়িয়ে আমার সামনে, কাঁদছেও। আমাকে বলল, কি করছিলে এটা? এখনই তো ট্রেনের নিচে পড়ে মরে যেতাম। যদি আমি সঠিক সময় মতো না আসতাম, তাহলে কি হতো বলো তো? কি আর হতো? ট্রেনটা আমাকে চাপা দিয়ে চলে যেত। আমাকে কষ্ট দেওয়া শাস্তিটা তো পেতাম। চুপ, একদম চুপ। কে বলছে তুমি আমাকে কষ্ট দিচ্ছ? তুমি আমাকে কোনো কষ্ট দাওনি, বরং তুমি যা করছো ঠিকই করছো। আমি তোমার জায়গায় থাকলেও হয়তো একই কাজ করতাম। পারছিলাম না। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পারছি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি।
কিন্তু তখন বুঝতে পারিনি, বুঝলাম যখন তোমাকে হারালাম। জানো সাফা, এই একটা সপ্তাহ তোমাকে পাগলের মতন খুঁজেছি কিন্তু পাইনি। যে জীবনে তুমি নাই সেই জীবন আমি চাই না। আর তাই তুমি সুইসাইড করতে চাইছিলা? তাহলে আমার শিয়ামকে আমি কোথায় পেতাম? আমার ভালোবাসা হেরে যেত না? আমি সাফাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, আমাকে ছেড়ে আর যাবা না তো বলো। না, আমার শিয়াম পাখিকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি পাখি? শিয়াম, তুমি আমার পাখি। এই সাফা, এবার চলো। কোথায় যাব এখন? এখন সোজা কাজে অফিসে যাব, তারপর বিয়ে করব। বিয়ে করবা? কিন্তু আমি তো পড়ি। তাতে কি, সবাই তো মানুষ বিয়ে করে, আর আমি না হয় পরীর বিয়ে করলাম, তাই তো তুমি হবে আমার পরী বউ। আর তাই তো তুমি হবে আমার শিয়াম পাখি।